রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী। বর্তমানে মুখ্যমন্ত্রী একজন ডাক্তার। আমরা ভেবেছিলাম একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত ডাক্তার এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো ভদ্র স্বচ্ছতার পরিচয় দেবেন। আমরা দেখেছি সাম্প্রতিক কালে, আপনাদের কাছে তথ্যটা তুলে ধরি, 2024 সালের 18ই ডিসেম্বর আস্তাবল ময়দানে একটা সরকারি অনুষ্ঠানে, খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন এই রাজ্যে নাকি 13,000-এর থেকে একটু বেশি সরকারি চাকরি প্রদান করা হয়েছে। বেশ ভালো কথা। ঠিক একই মুখ্যমন্ত্রী আবার 2025 সালের 28শে এপ্রিল তিনি বলছেন, যদি আমরা তথ্যটা তুলে ধরি, 1 এপ্রিল 2025 সাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একটা সরকারি অনুষ্ঠানে কি 16,451 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। ঠিক 28শে এপ্রিল আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না, আমাদের রাজ্যে সরকারি চাকরি দেওয়া হয়েছে 16,942টি। 18 ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন 13,000-এর অধিক। 1 এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,451টি। 28শে এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,942টি। সাম্প্রতিক এই মে মাসে 13 তারিখ আপনারা সবাই দেখেছেন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পুলিশ দপ্তরে পুলিশের চাকরির অফার দিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 16,942টি। গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 15খানা ফুড ইন্সপেক্টর, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। মাত্র 15টি নিয়োগপত্র দিয়েছেন ঘটা করে সরকারি ভাবে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন, পত্রপত্রিকায় বেরিয়ে এসছে, না 19,262টি চাকরি দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন, উনি এমন ভাবে কথা বলেন, অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। উনার এই যে উনি যে বলছেন মুখ্যমন্ত্রী, উনার মুখ থেকে স্বচ্ছতার ফুলঝুরি, যে এক সময় বলছেন 13,000, কখনো বলছেন 16,400 চাকরি, কখনো 16,600 চাকরি, 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13ই মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 চাকরি দেওয়া হয়েছে, কোন দপ্তরে দেওয়া হয়েছে, কটার সময় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, আমরা যুব কংগ্রেস তার শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে সৎ মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতার দাবি করেন, স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে, 13,000 থেকে 19,262টি যে চাকরি, প্রায় 6,000-এর অধিক যে চাকরি দেওয়া হয়েছে 3-4-5 মাসের মধ্যে, কোথায় চাকরি দেওয়া হয়েছে, কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে, তাহলে আমরা জানতে পারবো। কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলছি না, যে তিনি বলছেন 13,000, 16,000, 16,900, 19,262। তাহলে যদি আমরা 19,262টা এই যে চাকরির অফার দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা সত্য ধরে নেই, এই যে 19,262টা চাকরি, আপনাদেরকে মনে রাখতে হবে এটা যারা আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি করেন, ইনক্লুসিভ অফ আউটসোর্সিং, এটা সহকারে, এবং এর মধ্যে ডাইন এন্ড হার্নেসও আছে। কিন্তু ডাইন হার্নেসের কতটা শূন্যপদ খালি তার তথ্য আমাদের কাছে নেই, কতটা শূন্যপদ পূরণ করা হয়েছে
এই তথ্য আমাদের কাছে নেই, তাই আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারছি না। কিন্তু আমরা বলতে পারছি, যদি মুখ্যমন্ত্রীর এই 19,000 চাকরি সত্য হয়ে থাকে, তাহলে সেখানে ডাইনেন হান্ডেস আছে, সেখানে আউটসোর্সিং এর চাকরি আছে। তাহলে এই শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা আপনাদের কাছে আরো তুলে ধরতে চাইছি, এই যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমরা দেখতে পাই ঘটা করে স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, একটা স্বচ্ছ সরকার চলছে। তাহলে আমরা বলি, এই যে বিভিন্ন দপ্তরে যে চাকরি দেওয়া হচ্ছে, সেই চাকরিগুলোতে অফার লেটারে কারা সই করেন, কাদের সিগনেচার? যেই দপ্তরে চাকরি দেওয়া হয় ওই দপ্তরের যিনি ডাইরেক্টর, সেখানে অফার লেটারে সিগনেচার করেন। আর মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীরা, আমরা যুব কংগ্রেস মনে করি যে একটা মুখ্যমন্ত্রী আজ তিনি আছেন 2 বছর 3 বছর, একটা সময় তিনি নাও থাকতে পারেন। এক সময় এই মুখ্যমন্ত্রীর চেয়ারে অন্য কেউ ছিলেন, কংগ্রেসের কেউ ছিলেন, সিপিআইএম থেকে কেউ ছিলেন, আজকে বিজেপি থেকে তিনি আছেন। মুখ্যমন্ত্রীর আসনে আজ তিনি আছেন, এক সময় নাও থাকতে পারেন। কিন্তু আমরা যুব কংগ্রেস এই মুখ্যমন্ত্রীর আসনটাকে, চেয়ারটাকে আমরা রেসপেক্ট করি, আমরা মর্যাদা দেই, আমরা সম্মান করি। আমরা মনে করি একটা মুখ্যমন্ত্রীর চেয়ার, তার একটা স্ট্যাটাস আছে, তার একটা মান গরিমা মর্যাদা আছে। যারা মন্ত্রীর দায়িত্ব পালন করেন, এই মন্ত্রীদের তার জায়গায় অন্য কেউ একসময় আবার মন্ত্রীতে আসবেন, কিন্তু তার একটা তো স্ট্যাটাস আছে। যেখানে চাকরির নামে, স্বচ্ছতার নামে আজকে আমরা দেখি মুখ্যমন্ত্রী পিওনের দায়িত্ব পালন করছে। মুখ্যমন্ত্রী আর মন্ত্রীরা পিওনের ভূমিকায়। যখন দপ্তর থেকে চাকরি দেওয়া হয়, সেই অফার লেটার যারা ক্যান্ডিডেট, যারা চাকরি পান, সেটা ডাক বিভাগের মাধ্যমে, ডাকের মাধ্যমে তার বাড়িতে যাবে। আর নয় ওই দপ্তরের পিউন বুকের মাধ্যমে ক্যান্ডিডেটের বাড়িতে অফার লেটার যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তার আত্মমর্যাদা ভুলে গেছেন, মুখ্যমন্ত্রী তার চেয়ারের আত্মমর্যাদা ভুলে গেছেন, তার স্ট্যাটাস ভুলে গেছেন, তার মান গরিমা ভুলে গেছেন, সঙ্গে সঙ্গে মন্ত্রীরাও ভুলে গেছেন। তাদের না হয়তো বা আত্মমর্যাদা নাই বা থাকতে পারে, মন্ত্রীদের আত্মমর্যাদা নাই বা থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে আমরা রেসপেক্ট করি। মানে আমরা ভাবতে অবাক লাগে যে দপ্তরের ডাইরেক্টররা সিগনেচার করছেন, আর সেই অফার লেটার বিতরণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডাকের ভূমিকা পালন করছেন, পিওনের ভূমিকা পালন করছেন। মানে এটা হাস্যকর ব্যাপার যে মুখ্যমন্ত্রী নিজের স্ট্যাটাস বলে গিয়ে উনি পিওনের ভূমিকা আছেন। তো উনি তো ইচ্ছে করলে পিওনের ভূমিকাটা পালন করতে পারেন ডাক বিভাগের মাধ্যমে। মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেখ না, উনি মুখ্যমন্ত্রীর মর্যাদা তো উনি রাখুক না। তো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে আমাদের রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক ধরনের তথ্য দিয়ে যাচ্ছেন, এই যে অসত্য তথ্য মুখ্যমন্ত্রী প্রকাশ করছেন, এটা নিন্দা আমরা জানাই। আমরা বেকার সমাজের দৃষ্টি আকর্ষণ করি, রাজ্যের যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি যে মুখ্যমন্ত্রী বা এই সরকার যুব সমাজের সঙ্গে, রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করছেন। তারা এক এক সময় এক এক তথ্য দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি সাম্প্রতিক কালে যে বিভিন্ন সময় আমরা দেখি আমাদের মাননীয় বিধায়করা, বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রায় বিধানসভার অধিবেশনে উনি রাজ্যের বেকারদের হয়ে কথা বলেন। তিনি বারবার বলেন যে রাজ্যের বেকারদের কাছ থেকে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন দেখা যায় 2 বছর 3 বছর 4 বছর 2.5 বছর 3.5 বছর হয়ে যায়, সেখানে ইন্টারভিউ নেওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় না, তাদেরকে চাকরির অফার দেওয়া হয়, চাকরির অফার লেটার দেওয়া হয় না। এই যে 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছর চলে যাচ্ছে তাদের জীবন থেকে, তাকে ফিরিয়ে দিতে পারবেন বিজেপি সরকার? তা ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? তা ফিরিয়ে দিতে পারবেন রাজ্যের বিজেপি দল? পারবেন না। আমরা দেখতে পাই সেখানে 3 থেকে 4 বছর চলে যাচ্ছে, এর বাইরে বিভিন্ন সময়ে ইন্টারভিউর নামে এই সরকারটা কত বড় একটা দেউলিয়া সরকার, এই সরকারটা কত বড় একটা প্রতারণার সরকার। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর নামে তারা বেকারদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, জিআরবিটির কথা বলুন, জিআরএস এর কথা বলুন, এসটিজিটির কথা বলুন, বিভিন্ন সময় টেটের কথা বলুন, বিভিন্ন দপ্তরে টিপিএসসির কথা বলুন, যে যে দপ্তরের ইন্টারভিউর নাম নেওয়া হয়, নাম করে ইন্টারভিউ ডাকা হয়, সেখানে যুবকদের কাছ থেকে, এই নিরীহ গরিব অসহায় যুবকদের কাছ থেকে
যাদের কাছে টাকা নেই, যারা অর্থ উপার্জন করেন না, তাদের কাছ থেকে তারা টাকা উপার্জন করছেন। সাম্প্রতিক একটা ঘটনা আপনাদেরকে বলি। এই 2025-26 সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে বলছেন যে আগে সরকার বলতেন নার্স, নার্স, নার্সিং, আমরা এখন এই শব্দটাকে বাদ দিয়ে দিয়েছি, আমরা বলছি যে নার্সিং অফিসার। ভালো কথা, নার্সিং অফিসার আপনারা নাম দিয়েছেন। এই নার্সিং অফিসারের নাম দিয়ে ধরুন তারা এই দেখলাম সাম্প্রতিককালে নার্সিং নিয়োগ করবেন, তারা সেখানে তারা ক্যাটাগরি ভাগ করেছেন, এমএসসি, বিএসসি নার্সিং, জেএনএম নার্সিং, এএনএম নার্সিং। এবার দেখা গেছে আমি যদি নার্সিং হয়ে 5টা ডিপার্টমেন্টে তারা ক্যাটাগরিতে ভাগ করছেন। এই ভাগ করার পর 5টা ডিপার্টমেন্টে যদি আমি বা একটা বেকার যদি সেখানে তার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তারা ফর্ম ফিল আপ করেন, সেখানে পার ক্যান্ডিডেটকে 200 টাকা করে দিতে হবে। তাহলে একটা ক্যান্ডিডেট 5 জায়গায় ফর্ম ফিল আপ করলে তাকে 200 টাকা করে 1000 টাকা দিতে হচ্ছে। তা আমি তো চাকরি যদিও পাই, একটাতে পাবো, 5টাতে পাবো না, আবার নাও পেতে পারি আমি সেখানে চাকরি। তাহলে এই যে বেকারদের সঙ্গে প্রতারণার মাধ্যমে এই যে অসহায় বেকারদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে টাকা নিয়ে যাচ্ছে, এই বেকাররা কোথা থেকে টাকা নেয়? তার পরিবারের কাছ থেকে, মার কাছে, বাবার কাছে টাকা চাইছেন, সেখানে টাকা দেওয়া হচ্ছে এবং তার প্রিপারেশনের জন্য টাকা খরচ হচ্ছে, তার জন্য প্রিপারেশন দিতে হচ্ছে। যখন সে চাকরিটা পায় না, বাড়িতে কথা শুনতে হয় তাকে যে তোকে টাকা দিলাম, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলি, চাকরির জন্য পড়াশোনা করলি, কিন্তু চাকরিটা পেলি না। এই যে বেকাররা যে একটা অপমান বোধ করেন, তারা কথা শুনতে হয় তাদের কাছ থেকে যে টাকা দিয়ে হেল্প করার পরেও পরিবার তাকে দিচ্ছেন, তারপরে বেকাররা পাচ্ছেন না, তাদেরকে কথা শুনতে হয়। আমরা মনে করি এই সরকার সম্পূর্ণভাবে একটা বেকারদের সঙ্গে প্রতারণা করছেন। তাই এই সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে যে শ্বেতপত্র তালিকা প্রকাশ করুন। আর দ্বিতীয় দাবি আমাদের যুব কংগ্রেসের, এখন থেকে রাজ্য সরকার যতগুলো ইন্টারভিউর জন্য কল করবেন, যতগুলো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেবেন, এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেই ইন্টারভিউতে বসবেন, সেখানে সরকার যাতে তাদের কাছ থেকে কোনো রকমের ফি আদায় না করেন, ফি মুক্ত ইন্টারভিউ নিতে হবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে। এটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটাই বলার জন্য আজকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনে আমরা ডেকেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। এবং আপনাদের কাছে একটা কথা বলি, মানে এই কথাটা এমন হচ্ছে, এই যে আমরা বারবার বলছিলাম যে নার্সিং নিয়ে, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, যে ভাত দেওয়ার মুরুদ নেই, কিল মারার ঘুষাই আর কি। এই যে বেকারদের সঙ্গে যে প্রতারণা করছেন, এই যে বেকারদের সঙ্গে প্রতারণা বিভিন্ন দপ্তরের নামে। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমরা ভুলে গিয়েছি, সেটা তুলে ধরছি 1 মিনিটের মধ্যে। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেখানে এক্সাম নেওয়া হলো, এদের যে একটি যুবক মারা গেল, তার মৃত্যু হলো, সরকার বলছেন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে। বর্তমান দেখলাম স্টেট কোঅপারেটিভ বলছে সেখানে নাকি পরীক্ষার মধ্যে স্বচ্ছতা ছিল না, আবার নাকি পুনরায় নেওয়া হবে। সেম জেল পুলিশ, সেম আপনার ফায়ার ব্রিগেডে পরীক্ষা নেওয়ার পর সেখানে বলছেন অবৈধভাবে সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে। আরে পরীক্ষাটা নিল কে? রাজ্যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। পরীক্ষা আপনারা দিচ্ছেন, বিজ্ঞপ্তি আপনারা দিচ্ছেন। 2019 সালে জিআরএস এর ইন্টারভিউ নেওয়া হলো, 2025 সাল শেষের দিকে চলছে, এখনো অব্দি চাকরি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত এসটিজিটি 2022 সালে পরীক্ষা নেওয়া হয়েছে, এখনো এসটিজিটি চাকরি ছাড়া হচ্ছে না। বলছেন অবৈধভাবে নাকি পরীক্ষা নেওয়া হচ্ছে, কোর্টে মামলা চলছে। আরে সরকার আপনাদের মামলার মীমাংসা আপনারা করুন। কেন বেকারদেরকে সেখানে হেনস্থার শিকার হতে হবে? কেন বেকারদের জীবন থেকে 2 বছর 3 বছর 4 বছর করে তার জীবন থেকে, তার চাকরির জীবন থেকে চলে যাবে? তার দায়ভার কি রাজ্য বিজেপি সরকার নেবেন, মুখ্যমন্ত্রী নেবেন কিনা? এই প্রশ্নগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাখছি। ধন্যবাদ সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে যুব কংগ্রেসের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সাড়া দিয়ে আসার জন্য। যুব কংগ্রেস বরাবরই এই রাজ্যের যুবকদের স্বার্থ নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। আপনারা দেখেছেন জিআরবিটির জন্য আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল, আমরা এসটি জিবির জন্য আন্দোলন করেছি, আমরা ট্যাগের জন্য করেছি,
আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য করেছি, সাম্প্রতিকের আমাদের ফায়ার ব্রিগেডের যে ইন্টারভিউ নিয়ে জেল পুলিশের জন্য সেটাও করেছি। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুধু মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে উনি যে একসময় এক এক কথা বলছেন, একসময় 13,000, 16,000, 16,900, এখন 19,000 বলছেন, কোন তথ্যটা সত্য সঠিক তার শ্বেত পত্রিকা তথ্য তালিকা প্রকাশ করার জন্য। কারণ মুখ্যমন্ত্রী তো নিজেকে স্বচ্ছতা বলছেন, স্বচ্ছতার প্রতীক বলছেন, এটার জন্য আমরা চেয়েছি। যদি মুখ্যমন্ত্রী সৎ সাহস থাকে, নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন, তাহলে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুন। আর যুবকদেরকে নিয়ে আপনি যেটা বলেছেন, যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে নিশ্চয়ই যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে। রাজ্যের যুবকদের হয়ে যুব কংগ্রেস বিগত দিনও কথা বলেছে, আজকের দিনেও কথা বলছি, আগামী দিনেও আমরা যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো।